10 যখন সব কিছুই ঠিক ঠিক চলছিল কিন্তু না বুঝেই আমরা একটা খুব বড় বিপদে পা দিয়ে ফেললাম। খুব সকালে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বুঝতে পারলাম না আমি কোথায়। হঠাৎ করে মনে পড়ল, তখন আমি উঠে বসে চারদিকে তাকালাম। রাত্রিবেলা উজ্জ্বল আলোতে ঘরটাকে একরকম লেগেছিল, সকালের আবছা আলোতে আরেক রকম লাগছে। আমি বিছানা থেকে নেমে অন্য দুটি বিছানায় শুয়ে থাকা মামুন আর সুজনকে দেখলাম। প্রত্যেকটা মানুষের মনে হয় ঘুমানোর নিজস্ব একটা স্টাইল আছে। মামুন 2 হাত পা ছড়িয়ে ঘুমিয়েছে, সুজন ঘুমিয়েছে একেবারে গুটিসুটি মেরে। আমি তাদেরকে ঘুম থেকে না জাগিয়ে বাইরে বারান্দায় গিয়ে একটা চেয়ারে হেলান দিয়ে বসলাম। চারদিকে অনেক গাছ, সেই গাছে হাজার হাজার পাখি কিচিরমিচির করছে। আমি হঠাৎ নিচে তাকালাম, অনেক নিচু দিয়ে একটা নদী এঁকে বেঁকে যাচ্ছে। এটা নিশ্চয়ই শঙ্খ নদী। পাহাড়, জঙ্গল, নদী, কোথাও কোনো মানুষ নেই, নির্জন শুনছান দেখে কি অবাক লাগে। আমি হঠাৎ চুপচাপ অনেকক্ষণ বসেছিলাম, তখন খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি দরজা খুলে ঘুম ঘুম চোখে ঋতু বেরিয়ে আসছে। আমাকে দেখে বলল, তুই এখানে বসে কি করছিস? কতক্ষণ থেকে? ঘুম ভেঙে গেল তাই বসে আছি। ঋতু বাইরের দিকে তাকিয়ে বলল, ও মা, কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। সবচেয়ে সুন্দর কোন জিনিসটা বল দেখি। কোনটা? কোনো টেম্পো গাড়ি নেই, মানুষ নাই, চিৎকার চেঁচামেচি নাই। আমি মাথা নাড়লাম, বললাম, ঠিকই বলেছিস। ঋতু কিছুক্ষণ আমার পাশে চুপচাপ বসে থাকে, বলে, এই হোটেলটা কি সুন্দর দেখেছিস? আমি বললাম, হোটেল না, এটা হচ্ছে রিসোর্ট। দুইটার মাঝে পার্থক্য কি? আমি বললাম, জানি না, মনে হয় হোটেল হচ্ছে বড় লোকদের জন্যে আর রিসোর্ট হচ্ছে আরও বেশি বড় লোকদের জন্য। ঋতু হাসলো। হ্যাঁ, এখানে সব কিছুর মাঝে একটা বড়লোক ভাব আছে। কালকে রাতে যখন আমরা খাচ্ছি তখন নিশ্চয়ই কয়েক হাজার টাকার বিল হয়েছে। আমাদের এই ঘরগুলোতে নিশ্চয়ই একদিনে কয়েক হাজার টাকা ভাড়া। ঋতু মাথা নাড়ল, বলল, ঠিকই বলেছিস। বড় লোকেরা কীভাবে থাকে সেটা একটু আন্দাজ করতে হলো। আমরা দুজন হি হি করে হেসে উঠলাম। কিছুক্ষণের মাঝে অন্যরাও ঘুম থেকে উঠে গেল। তখন সবাই মিলে হইচই করে বাথরুমে গিয়ে রেডি হতে থাকি। আমরা যখন স্কুলে একজন আরেকজনকে দেখি তখন একভাবে দেখা হয়, আর যখন এভাবে একসাথে থাকি তখন অন্যভাবে দেখা হয়। যেমন মামুন হচ্ছে আমাদের মাঝে সায়েন্টিস্ট মানুষ, তার হবার কথা ভুলভাল টাইপের, কিন্তু সে হচ্ছে সবচেয়ে চটপটে। সুজন হচ্ছে দুষ্টু নাম্বার 1, তার হওয়ার কথা সবচেয়ে চটপটে, সে হচ্ছে সবচেয়ে ঢিলে। বাথরুমে ঢুকলে সে বেরি হতে চায় না। এর মাঝে একসময় নিশাদাপু এসে আমাদের খোঁজ নিয়ে গেলেন, বলেছেন 8টার ভিতরে ডাইনিং হলে চলে আসতে, নাস্তা খেয়ে আমরা বের হব। আমরা 8টার আগেই সবাই ডাইনিং হলে গেলাম। ভোরবেলা অনেকে নাস্তা করেই বেরিয়ে যাবে। সকালেও আঁখি ঠিক স্বাভাবিক মানুষের মতো হেঁটে এসেছে। আমরা একেবারে আরেকটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। রিসর্টের ম্যানেজার নিশ্চয়ই আঁখির ব্যাপারটা জানে, কিন্তু কোনোজন আঁখিই ধরতে পারছে না। ঋতু যখন দুষ্টুমি করে ভান করতে লাগলো সে দেখতে পায় না, কোনো কিছু ধরার আগে একটু হাত বুলিয়ে জিনিসটা দেখে সোজা একদৃষ্টে একদিকে তাকিয়ে থাকে, কথা বলার সময় কারো দিকে তাকায় না। ম্যানেজার সাহেব তখন ধারণা করে নিলেন ঋতুই হচ্ছে আঁখি। ডাইনিং টেবিলে খাবার দাবার সময় তখন রিসোর্টের সবাই মিলে ঋতুর যত্ন করতে লাগলো। নাস্তা করেই আমরা বের হয়ে গেলাম। বাইরে গাড়ি অপেক্ষা করছিল। জাবেদ চাচা গাড়িতে ওঠার আগে ড্রাইভার চাচাকে জিজ্ঞেস করলেন, রতন, পাহাড়ি রাস্তায় তুমি গাড়ি চালাতে পারবে তো? অসুবিধে হলে বলো, তাহলে আমরা লোকাল ড্রাইভার নিয়ে একটা চাঁদে গাড়ি ভাড়া করে নিই। ড্রাইভার চাচা এমনভাবে হেসে উঠলেন যে তার থেকে বোঝা গেল কেউই তার জীবনে এরকম হাস্যকর কথা বলেনি। তিনি থাকতে আরেকজন গাড়ি চালাবে সেটি কিছুতেই হতে দেবে না। এ ধরনের একটা কথা বলাই তার জন্যে বড় ধরনের অপমান। আমরা আবার গাড়িতে উঠে বসেছি। আগের মতন ড্রাইভারের পাশের সিটে জাবেদ চাচা, পিছনে নিশাদাপু। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়ি যেতে হলো। আমরা শহরে মানুষ রয়েছি, কখনো জঙ্গল দেখিনি। রাস্তার দুই পাশে জঙ্গল দেখে অবাক হয়ে তাকিয়ে থাকি।
পাহাড়ি রাস্তা, কখনো উঁচু কখনো নিচু। হঠাৎ হঠাৎ করে দূরে একটা নদী চিকচিক করে ওঠে, দেখে মুগ্ধ হয়ে যায়। একটা বড় টিলা ঘরে যাবার সময় হঠাৎ দেখি রাস্তার পাশে বেশ কিছু পুলিশ মিলিটারি দাঁড়িয়ে আছে। তারা হাত তুলে আমাদের গাড়ি থামালো। কঠিন চেহারার একজন মিলিটারি গাড়ির ভেতরে আমাদের এক নজর দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? জাভেদ চাচা বললেন, এখনও জানি না, বাচ্চাগুলো যত দূর যেতে চায়। নিশাদ আপু বললেন, কোনো সমস্যা? মিলিটারি মানুষটা কোনো উত্তর না দিয়ে গাড়ির ভেতরে উকি দিতে লাগলো। এরকম সময় কম বয়সী আরেকজন মিলিটারি এলো। তাকে দেখে কঠিন চেহারার মানুষটা একটা স্যালুট দিয়ে দাঁড়িয়ে গেল। তার মানে কম বয়সী এই মানুষটা নিশ্চয়ই অফিসার। নিশাদ আপু তখন জানালা দিয়ে মাথা বের করে বললেন, এখানে কি কোনো সমস্যা হয়েছে? কম বয়সী অফিসারটি বলল, না, আপনাদের কোনো সমস্যা না। তাহলে? অফিসারটি হাসার চেষ্টা করে বলল, আমাদের তো সবসময় সমস্যা। আমাদের কাজই হলো সবাইকে সন্দেহ করা, সবার গাড়ি চেক করা। ঋতু জানালা দিয়ে মাথা বের করে জিজ্ঞেস করলো, আপনারা কি চেক করেন? এই তো কেউ ড্রাগস নিয়ে যাচ্ছে কিনা, আর্মস নিচ্ছে কিনা, এই সব দেখি। ঋতু হেসে বলল, আমরা এসব কিছু নিচ্ছি না। অফিসারটি বলল, জানি, তবুও দেখতে হয়, এটাই হচ্ছে আমাদের ডিউটি। তারপর হাত নেড়ে ড্রাইভারকে চলে যেতে বলল। আখি বলল, আহা বেচারারা। শান্তা জিজ্ঞেস করলো, কেন আহা বেচারা? এই যে এরকম একটা সুন্দর জায়গায় থাকে, কিন্তু তাদের কাজটা হচ্ছে সবাইকে সন্দেহ করা। আমরা মাথা নাড়লাম। আখি ঠিকই বলেছে। গাড়ি থেকে ঘুরে ঘুরে আমরা উপরে উঠতে থাকি। আমাদের আগের মতো অনেকে বেড়াতে এসেছে। মাঝে মাঝেই তারা পথের ধারে গাড়ি থামিয়ে ছবি তুলছে। আমরাও একটা সুন্দর জায়গায় গাড়ি থামালাম। এক পাশে ঢাল। আখিকে শান্তা ধরে রাখলো, তাই আমরাও কিছু ছবি তুললাম। নিশাদ আপুর কাছে একটা ভিডিও ক্যামেরা, সেটা নিয়ে ভিডিও করলেন। আমরা আবার গাড়িতে উঠেছি, আবার গাড়ি করে যাচ্ছি। হঠাৎ দেখি পথের পাশে একটা জায়গায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক মানুষের ভিড়। শান্তা জিজ্ঞেস করলো, ওখানে কি হচ্ছে? নিশাদ আপু বললেন, এটা ছোট বাজারের মতো, পাহাড়ি মানুষদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি হয়। ঋতু বলল, আমরা থামি। নিশাদ আপু বললেন, ঠিক আছে। আমরা গাড়ি থেকে নেমে আবিষ্কার করলাম মানুষের ভিড় ঠেলে আমরা যেতে পারবো, কিন্তু আখির বেশ অসুবিধে হবে। সে দেখতে পায় না বলে তাকে সব কিছু হাত বুলিয়ে দেখতে হয়। এখন যে ঠেলাঠেলি হচ্ছে, হাত বুলানো দূরে থাকুক, ভালো করে কেউ চোখ দিয়েও দেখতে পাবে না। জাবেদ চাচা বললেন, সকালে এখানে খুব ভিড় হয়, তোমরা বিকেলের দিকে এসো, তখন নিরিবিলি ঘুরে দেখতে পারবে। আমরা রাজি হয়ে গেলাম। বান্দরবানের পাহাড়ে এসে কারো ভিড় ঠেলাঠেলি করতে ইচ্ছে করছে না। প্রায় 3 ঘন্টা পাহাড়ে ঘোরাঘুরি করে আমরা টের পেলাম আমাদের বেশ খিদে পেয়েছে। নিশাদ আপু বললেন, চল এখন রিসোর্টে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই। লাঞ্চের কথা শুনে খিদের এক মুহূর্ত জাগিয়ে দিল। খানিকটা দূরে নাকি একটা জলপ্রপাত আছে। আমরা জলপ্রপাতটা সেটা না দেখেই ফিরে আসতে শুরু করলাম। খিদে পেটে থাকলে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই তখন আর সুন্দর দেখায় না। আসার পথে আবার পুলিশ মিলিটারির দল আমাদের গাড়িটাকে থামালো। এবারে আগের অফিসারটি নেই, তাই আবার জাবেদ চাচাকে আমাদের নিয়ে একটু প্রশ্ন করলো। আমাদের এক নজর দেখে গাড়ির ভেতরে একটু চোখ বুলিয়ে আমাদের ছেড়ে দিল। রিসোর্টে পৌঁছে প্রথমেই আমরা ধরাস করে বিছানায় শুয়ে পড়লাম। মামুন বলল, ঘুরে বেড়ানোর সময় কেউ কোনো কাজ করে না, কিন্তু কেমন পরিশ্রম হয় দেখেছিস? আমি বললাম, হ্যাঁ, বান্দরবন তো এখনও শুরুই করলাম না ঘোরা। রাঙামাটি, কক্সবাজার বাকি, এখনই টায়ার্ড হলে কেমন করে হবে? সুজন বিছানায় উঠে বসলো, কে বলেছে টায়ার্ড হয়েছে? মোটেই টায়ার্ড হইনি। কি মজা হচ্ছে দেখছিস? কোনো কিছু নিজেদের করতে হচ্ছে না, খাবার সময় খাওয়া, ঘুমের সময় ঘুমানো। এই দেখ, সকালে ঘুম থেকে উঠে বিছানাটা উল্টাপাল্টা করে রেখে গেছে, বাথরুমটা নোংরা করে গেছিস, কেউ এসে বিছানাটা বানিয়ে দিয়েছে, বাথরুমটা পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে দিয়েছে, কেউ বকাঝকা দিচ্ছে না, টেবিল পরিষ্কার করতে হচ্ছে না, যা ইচ্ছে তাই করতে পারি। কি মজা! মামুন উঠে বলল, আসলেই এবারে বেশি মজা হচ্ছে। আরেকবার বেড়াতে গিয়েছিলাম, সাথে বড়রা ছিল, তারা সব সময় ধমক দিচ্ছে, এটা করো না, সেটা করো না। এবারে সেগুলো নেই। সুজন বলল, ইচ্ছে হলে বরং আমরাই ধমক দিতে পারবো।
আমিও তাদের সাথে সাথে মাথা নাড়লাম। কিন্তু আমি আগে কখনোই একা একা কোথাও যাইনি। অনেক মজা, অনেক আরাম হচ্ছে ঠিকই, কিন্তু আমার মাঝে মাঝে আম্মুর কথা মনে পড়ছে। সেটা অবশ্য ওদেরকে বলা যাবে না, তাহলে আমাকে এটা নিয়ে নিশ্চয়ই খেপাবে। ডাইনিং রুমে খাবার টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছি, তখন নিশাদ আপু জিজ্ঞেস করলেন, তোমরা সবাই মজা করছো তো? করছি। শান্তা একটু থেমে বলল, তবে মাঝে মাঝেই বাসার কথা মনে হচ্ছে। আমি বললাম, আমারও। সেটা খুবই স্বাভাবিক। তোমরা প্রত্যেক দিন একেবারে নিয়ম করে বাসার কথা বলবে, ঠিক আছে? বলবো। যখন কথা বলার ইচ্ছে করবে আমাকে বলবে। সুজন বলল, বজলুর সাথে কথা বলে দেখি ওর নানার কী খবর। আখি বলল, আহা বেচারা। নিশাদ আপু বললেন, বজলুর টেলিফোন নাম্বার আছে কারো কাছে? আখি বলল, আছে। তারপর ব্যাগ থেকে ছোট একটা নোট বই বের করে বজলুর আব্বুর টেলিফোন নাম্বার বের করে নিশাদ আপুকে দিল। নিশাদ আপু ফোন ডায়াল করে টেলিফোনটা সুজনকে ধরিয়ে দিলেন। ফোনে কথা বলার একটু ভদ্রতা আছে, সুজন তার ধারে কাছেও গেল না। সোজাসুজি জিজ্ঞেস করলো, বজলু আছে? একটু পর বজলু ফোন ধরলো। সুমন জিজ্ঞেস করলো, তোর নানা মারা গেছেন? সুজনের কথা বলবার ধরন দেখে আমরা রীতিমতো চমকে উঠলাম। অন্য পাশ থেকে বজলু কী বলেছে শুনতে পেলাম না, কিন্তু শুনলাম সুজন অবাক হয়ে বলছে, এখনও মারা যান নাই? মনে হচ্ছে মারা যাবেন না, ভালো হয়ে যাবেন। কী সর্বনাশ! সুজনের কথা শেষ হবার পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। সুজন নিশাদ আপুকে ফোনটা দিয়ে বলল, বজলুর খুবই মন খারাপ। কেন? নানা মারা যাবেন সেই জন্যে বজলু আসতে পারল না। এখন ওর নানা ভালো হয়ে যাচ্ছেন, তাই বজলু খুবই বিরক্ত। ঋতু কিছুক্ষণ সুজনের দিকে তাকিয়ে বলল, তুই কি সবসময় এভাবে কথা বলিস? সুজন অবাক হয়ে বলল, কিভাবে কথা বলি? শান্তা জিজ্ঞেস করলো, তুই জানিস না কিভাবে কথা বলতে হয়? জানবো না কেন, এই যে কথা বললাম। ঋতু বলল, না সুজন, তোর কথা বলার ধরন ভালো নয়, তোকে সুন্দর করে কথা বলা শিখতে হবে। সুজন মুখ শক্ত করে বলল, আমাকে তোদের কথা বলা শেখাতে হবে না, আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি। ঠিক তখন টেবিলে খাবার দিতে শুরু করলো, আর আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, তাই সুন্দর করে কথা বলার ব্যাপারটা চেপে গেল। অনেক ভালো ভালো খাবার, চিকেন টিকিয়া, শিক কাবাব, পোলাও, সবজি, ঘন ডাল, খাওয়ার পর দই এবং মিষ্টি। খাবার শেষ করে নিশাদ আপু বললেন, বেশি খেয়ে ফেলেছি, এখন বিছানায় শুয়ে টানা ঘুম দিতে পারলে হতো। ঋতু বলল, আপনি ঘুমান নিশাদ আপু? না না না, তোমরা বিকেলে এই মার্কেটে যাবে মনে নাই? জাবেদ চাচাকেও তো শহরে যেতে হবে, তোমাদের সাথে নিয়ে যেতে পারবেন না। আমি বললাম, আমরা নিজেরা যেতে পারবো। শান্তা বলল, ড্রাইভার চাচা থাকবেন, আমরা তো অন্য কোথাও যাচ্ছি না, মার্কেটে যাব, একটু দেখব, তারপর চলে আসব। আপনার কষ্ট করে আমাদের সাথে আর যেতে হবে না। নিশাদ আপু তারপরেও খুঁতখুত করতে লাগলেন, না 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 না, চাচা 100 বার বলে দিয়েছেন তোমাদেরকে যেন একা ছাড়া না হয়। একে হিহি করে হেসে বললাম, আমরা 6 জন একা হলাম কেমন করে? সুজন বলল, সাথে ড্রাইভার চাচা। নাদোষ নদোষ মোটাসোটা মানুষের ঘুম খুব প্রিয়, তাই নিশাদবাবু শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। আমাদেরকে গাড়িতে তুলে অনেক রকম উপদেশ দিয়ে নিশাদবাবু ঘুমোতে গেলেন। ড্রাইভার চাচা আমাদের 6 জনকে নিয়ে রওনা দিলেন মার্কেটে। আমরা গাড়িতে চেঁচামেচি করে যেতে থাকি, বেসুরা গলায় গান গাইতে থাকি। সেই গান শুনে আখি হেসে কুটি কুটি হয়ে যায়। আবার সেই পুলিশ আর মিলিটারির ব্যারিকেড। একেবারে আমাদের সকালের অফিসারটাকে পেয়ে গেলাম, আমাদেরকে দেখে এগিয়ে এসে বলল, তোমরা আবার? আমরা বললাম, জি। কোথায় যাচ্ছ? মার্কেটে। যাও। ঋতু জিজ্ঞেস করলো, আপনি গিয়েছেন মার্কেটে? অফিসারটি হাসলো, ঘুমানোর সময় পাই না আর মার্কেটে। আপনার কিছু লাগবে মার্কেট থেকে? অফিসারটি হাসলো, না মা, আমার লাগবে না। ড্রাইভার চাচা তখন গাড়ি ছেড়ে দিল। ঋতু কত সহজে সুন্দর করে কথা বলতে পারে, এই কথাটাই যদি আমি বলতাম কি বেখাপ্পা শোনাতো, আর সুজন যদি বলতো তাহলে নির্ঘাত মারামারি লেগে যেত। জাবেদ চাচার কথা সত্যি, এখন মার্কেটে সেরকম ভিড় নেই। আমরা ঘুরে ঘুরে দেখলাম, আর মেয়েরা একটু কেনাকাটা করলো। সুজন শুধু একটা তামাক খাবার বাঁশের পাইপ কিনলো। আমি জিজ্ঞেস করলাম, এটা কিনেছিস কেন? তুই কি পাইপ খাস? বড় হয়ে খাবো তাই কিনে নিলাম।
এই কথার আর কী জবাব দেওয়া যায়। আমরা যখন ফিরে আসছি তখন একটা মোড় ঘুরতেই পথের মাঝে একটা ভ্যান উল্টো করে পড়ে আছে। রাস্তায় কয়েকটা টুকরিতে কিছু সবজি কিছু সবজি রাস্তায় পড়ে আছে। ভ্যানের পাশে একজন বুড়ো মতো মানুষ হতাশভাবে সেগুলোর দিকে তাকিয়ে আছে। শান্তা বলল, আহা বেচারা। আখি বলল, কি হয়েছে? একজন বুড়ো মানুষের ভ্যান উল্টো আর তার শাকসবজি সব রাস্তায় পড়ে গেছে। তখন আখিও বলল, আহা বেচারা। বুড়ো মানুষটা আমাদের গাড়ি দেখে হাত তুলল। ড্রাইভার চাচা গাড়ি থামিয়ে বলল, কি হলো? আমার সবজিগুলো একটু তুলে পৌঁছে দেবেন? ড্রাইভার চাচা কি একটা বলতে যাচ্ছিল, আমরা দেখে কিছু বলার সুযোগ না দিই গাড়ি থেকে নেমে সবজিগুলো টুকরিতে তুলে দিলাম। ঋতু জিজ্ঞেস করলো, আপনি ব্যথা পেয়েছেন? বুড়ো মতন মানুষটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, একটু পেয়েছি। তারপর গাড়িটার দিকে তাকিয়ে বলল, ভ্যান তো গেছে, সবজিগুলো বাজারে নেওয়া দরকার, তোমাদের গাড়ি করে একটু পৌঁছে দেওয়া যাবে মা? ঋতু বলল, আমাদের হোটেল পর্যন্ত যেতে পারেন। মানুষটা বলল, তাহলেই হবে, আমি পাখিটা নিয়ে যেতে পারবো। ড্রাইভার চাচা কেন জানি পুরো ব্যাপারটা নিয়ে খুবই বিরক্ত হলেন, কিন্তু আমরা বুড়ো মানুষটাকে তার সবজি সহ তুলে দিলাম। মানুষটা বারবার বলতে লাগলো, বুড়ো মানুষ, শরীরে আর জোর পায় না, তোমরা তুলে না দিলে যে কি করতাম কে জানে। আজকাল মানুষের মনে কোনো দয়া মায়া নেই। যখন গাড়ি ছেড়েছে তখন বুড়ো মানুষটা সবজির টুকরিগুলো ধাক্কা দিয়ে সিটের নিচে ঠেলে দিতে লাগলো। আমি বললাম, সিটের নিচে ঢুকাতে হবে না, বাইরে থাকুক। বুড়ো মানুষটা বলল, না 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 না, একটু চোখের আড়াল করে দিই, তোমাদের এত সুন্দর গাড়িতে এই শাকসবজি আলু কদু দেখতে কি ভালো লাগবে? আমরা মানুষটাকে বোঝাতে পারলাম না যে সবজির টুকরি বাইরে থাকলে কিছুই যায় আসে না। আমরা যখন বেশ দূরে চলে এসেছি তখন হঠাৎ করে বুড়ো মানুষটার কেমন জানি চমকে উঠল। একবার নিজের কোমরে হাত দিল, তারপর এদিক সেদিক কি একটা খুঁজতে লাগলো। আমরা জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার ব্যাগ? কি ব্যাগ? টাকা পয়সার ব্যাগ, ওখানে মনে হয় পড়ে গেছে। মানুষটা কেমন জানি ব্যস্ত হয়ে গেল। ড্রাইভার সাহেব, একটু গাড়িটা থামান না। ড্রাইভার চাচা খুব বিরক্ত হয়ে গেলেন। কেন? আমাকে নামিয়ে দেন, আমি ব্যাগ ফেলে এসেছি। ঋতু বলল, আপনার সবজির টুকরি গাড়িতেই থাকুক, আমার লোক গাড়ি থেকে নিয়ে যাবে। ড্রাইভার চাচা গাড়ি থামালেন। বুড়ো মানুষটা হুড়মুড় করে গাড়ি থেকে নেমে গেলেন। বেচারা গরিব মানুষ, এখন তার টাকার ব্যাগটা খুঁজে পেলে হয়। ড্রাইভার চাচা বিরক্ত হয়ে বুড়ো মানুষটাকে একটা গালি দিয়ে গাড়ি ছেড়ে দিল। একটু সামনেই আবার পুলিশ ব্যারিকেড, অনেকগুলো গাড়ি থামিয়ে চেক করছে। গাড়ির লাইনে দাঁড়িয়ে থাকলে দেরি হতো, কিন্তু মিলিটারির সেই অফিসারটা আমাদের দেখলো, বলল, মার্কেটিং করেছো? জি করেছি। গুড, যাও, তোমরা চলে যাও। ড্রাইভার চাচা অন্যদের পাশ কাটিয়ে চলে গেলেন। আমরা যখন আমাদের রিসোর্টের কাছাকাছি এসেছি তখন দেখলাম রাস্তায় পাশে দাঁড়িয়ে বুড়ো মানুষটা হাত নাড়ছে। ড্রাইভার চাচা গাড়ি থামালেন, জিজ্ঞেস করলেন, আপনি না পিছনে গেলেন, এখন সামনে আসলেন কিভাবে? বুড়ো মানুষটা তার কথা উত্তর দেবার মতো খুব একটা আগ্রহ দেখালেন না। হাত নেড়ে বলল, ওই তো একজনকে পেয়ে গেলাম, হুন্ডায় নামিয়ে দিল। ড্রাইভার চাচা বললেন, দেখলাম না তো কোনো হুন্ডা। বুড়ো মানুষটা বললেন, খুলেন খুলেন, টুকরিগুলো দেন, বলে নিজেই দরজা খুলে তার টুকরিগুলো নিতে থাকে। সুজনকে হঠাৎ কেমন জানি উত্তেজিত দেখায়। সে কি একটা বলতে গিয়ে থেমে গেল। আমি তার দিকে তাকালাম। এর আগে কখনো দেখিনি যে সুজন কোনো কথা বলতে গিয়ে থেমে গেছে। বুড়ো মানুষটা একা নয়, হঠাৎ থেকে কোথা থেকে বেশ অনেকগুলো মানুষ জড়ো হয়েছে। তারা সবাই মিলে খুব তাড়াতাড়ি টুকরিগুলো নামিয়ে নিল। কাছে একটা চাঁদের গাড়ি দাঁড়িয়েছিল, সেটাতে তুলে গাড়িটা দ্রুত সামনের দিকে চলে যায়। ড্রাইভার চাচা গজগজ করে বললেন, আমরা তার মাল সমান এখানে এনে দিলাম, সেই জন্য একটা ধন্যবাদ পর্যন্ত এনে দিল না, খেয়াল করেছো? আমরা আসলে সেটা খেয়াল করিনি। ড্রাইভার চাচার কথা শুনে মনে হলো তার কথা সত্যি। আমরা যখন প্রথম গাড়িতে সবজির টুকরোগুলো তুলেছি তখন বুড়ো মানুষটা খুবই কাচুমাচু ভাবছিল। যখন টুকরিগুলো নামানোর সময় হলো তখন বুড়ো মানুষটার ভাব রীতিমতো রুক্ষ। তবে সেটা নিয়ে আমরা বেশি একটা মাথা ঘামাইনি।
একটা মানুষকে বিপদের সময় সাহায্য করেছি, সেটাই বড় কথা। সেই মানুষের যদি ভদ্রতা বা কৃতজ্ঞতা না থাকে, আমরা আর কী করব। রিসোর্টের সামনে গাড়ি থামালো। প্রথমে মামুন নামলো, তারপর আখি, তারপর ঋতু আর শান্তা। আমি যেই নামতে যাব, সুজন তখন খপ করে আমার হাত ধরলো। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে সুজন? সুজন তার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, শ্। আমি গলা নামিয়ে বললাম, কি হয়েছে? সুজন ফিস করে বলল, বুড়ো মানুষটার সবজির টুকরিতে কি ছিল জানিস? কি? এই দেখ। সুজন তার ব্যাকপ্যাকের মুখটা খুলে দেখালো। আমি তাকিয়ে দেখলাম সবুজ রঙের গোল মতন একটা জিনিস। আমি ভালো করে তাকালাম, তারপর ভয়ানকভাবে চমকে উঠলাম। গ্রেনেড? হ্যাঁ। তুই কেমন করে পেলি? হাত দিয়ে দেখছিলাম কি আছে, দুটি সরিয়েছি। কেন? সুজন ঢোক গিলে বলল, জানি না। আমি সুজনের দিকে আর সুজন আমার দিকে তাকিয়ে রইল। 11, যখন আমরা কাদের বক্স নামে ভয়ঙ্কর নিষ্ঠুর একজন অস্ত্র ব্যবসায়ীর কথা জানতে পারলাম। আমি সুজনকে জিজ্ঞেস করলাম, এখন কি করবি? সুজন শুকনো মুখে বলল, জানি না, তুই বল কি করব। আমি মাথা চুলকালাম, বললাম, বড়দের বলতে হবে, নিশাত আপু আর জাবেদ চাচাকে। সুজন বলল, আমি বলতে পারবো না, তুই বল। আমি কি বলবো? যেটা হয়েছে সেটাই বলবি। তুই বুঝতে পেরেছিস আমরা কি করেছি? মিলিটারি পুলিশ ব্যারিকেড দিয়ে যাদের ধরার চেষ্টা করছে, আমরা তাদের সাহায্য করেছি। আমরা তাদের অস্ত্রশস্ত্র গোলা বারুদ আমাদের গাড়িতে পৌঁছে দিয়েছি। সুজন শুকনো করে মুখে বলল, তার মানে আমরাও এখন অপরাধী? পুলিশ এখন আমাদেরও ধরবে? আমি মাথা নাড়লাম, মনে হয়, কিন্তু আমরা তো ইচ্ছে করে করিনি। বড় বদমাইশটাই তো সাহায্য করতে চেয়েছিলাম। সেটা পুলিশকে বলে দেখ তারা কি বলে। তারা আমাদের বিশ্বাস ছেড়ে দিয়েছে, আমাদের গাড়ি চেক করবে না। বুড়ো সেটা জানে, সেই জন্যে বুড়ো তার টুকরিগুলো আমাদের গাড়িতে তুলেছে। কেউ যেন না দেখতে পায়, সেই জন্য ঠেলে ঠেলে সিটের নিচে রেখেছে। চেক আপ করার আগে নেমে গেছে। আমাদের পুলিশকে বলা উচিত ছিল, একজন লোকের সবজি টুকরি নিয়ে আমরা যাচ্ছি, আপনারা চেক করে দেখেন। সুজন মাথা নেড়ে বলল, ঠিকই বলেছিস, এখন কি আর লাভ? আমি বিরক্ত হয়ে বললাম, আর তুই কেন খামোখা সবজির টুকরি ঘাটতে গেলি? সবজির টুকরি থেকে তুই যদি এই গ্রেনেডগুলো খুঁজে বের না করতি, তাহলে আমরা কোনোদিনই জানতে পারতাম না যে এর ভেতরে এগুলো আছে। আমরা ভাবতাম আমরা একজন বুড়ো মানুষকে সাহায্য করেছি, আর সেটা নিয়েই খুশি থাকতাম। সুজন বলল, এখন সেটা বলে লাভ নেই, কি করবি সেটা তাড়াতাড়ি বল, না হলে সবাই সন্দেহ করবে। মামুন বাথরুমে ঢুকেছে, আমি অন্যদের বলেছি আমরা নিচ থেকে আমাদের রুমগুলোর ছবি তুলব, সেই জন্য একটু বাইরে যাচ্ছি। এই মুহূর্তে একটা গাছের নিচে ঝোপের আড়ালে দাঁড়িয়ে সুজনের সাথে কথা বলছি। সুজনের পিঠে তার ব্যাকপ্যাক, যেটার ভিতরে 2টা তাজা গ্রেনেড। আমি বললাম, যাই করি আর না করি, সবার আগে এই গ্রেনেড দুটোকে তোর ব্যাকপ্যাক থেকে বের করে এখানে কোথাও রাখ। সুজন গ্রেনেড দুটি বের করলো, গাঢ় সবুজ রঙের উপরে খাঁজ কাটা, ঠিক সিনেমাতে দেখেছি যেরকম। সুজন একটা রিং ধরে বলল, এই রিংগুলো কি টান দিলে কি কিছু হবে? আর একটু হলে সুজন সত্যি সত্যি টান দিয়ে পিনটা খুলে ফেলতো। আমি বললাম, সর্বনাশ, পিন খুললেই 7 সেকেন্ড পরে গ্রেনেড ফেটে যায়, জানিস না? সবাইকে মারবি নাকি? সুজন জানতো না আমরা সবাই যেরকম 100 রকম বই পড়ি, 100 রকম জিনিস জানি, সুজন সেই রকম নয় যে বই পড়ে কম কিন্তু সব রকম দুষ্টুমি জানে। তার দুষ্টুমির ফল হচ্ছে 2টা গ্রেনেড। আমাদের গাছের নিচে ঝোপের আড়ালে 2টি গ্রেনেড রেখে শুকনো পাতা দিয়ে ঢেকে ফেলে বের হয়ে আসলাম। আমাদের ঘরের বারান্দায় ঋতু শান্তা দাঁড়িয়ে নিচে আমাদের দেখে বলল, তোরা ওখানে কি করছিলি? আমি বললাম, ছবি তুলছিলাম। দাঁড়া, তোদের একটা ছবি তুলে দিই। ঋতু আর শান্তা দুজনকে ধরে একটা নেকো ভঙ্গিতে দাঁড়ালো। আমি একটা ছবি তুললাম। ছবি তুলে আমরা আমাদের রুমের দিকে রওনা হলাম। আমি এখনও বুঝতে পারছি না বিষয়টা অন্য সবাইকে বলা ঠিক হবে কিনা। আমাদের মাঝে ঋতুর বুদ্ধি বিবেচনা করলে সবচেয়ে বেশি, ব্যাপারটা তার সাথে আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু কিভাবে আলোচনা করব বুঝতে পারছিলাম না। ঋতুকে আলাদা পাওয়া দরকার, কিন্তু সে সারাক্ষণই অন্যদের সাথে কথা বলছে, গল্পগুজব করছে।
এক হতে পারে শুধু ঋতুকে না বলে সবাইকে ব্যাপারটা খুলে বলি। শান্তা অল্পতেই ঘাবড়ে যায়, পুরোটা জানলে ভয় পেতে পারে। আখিকে এখন জানানোর কোনো প্রশ্নই আসে না। সে আমাদের সবাইকে নিয়ে বেড়াতে এসেছে, আর আমরা চোরাচালানির দলের সাথে গোলমাল শুরু করেছি। এই কথাগুলো তাকে বলবো কেমন করে? এই মানুষগুলো যখন ফিরে এসে দেখবে তাদের কুঠরিতে 2টা গ্রেনেড কম, তখন কি আর সেই 2টা গ্রেনেডের জন্য ফিরে আসবে না? আর যখন বুঝতে পারবে আমরা জেনে গেছি, তখন কি আমাদের ছেড়ে দেবে? খুঁজে খুঁজে বের করে ফেলবে না আমরা কোথায়? ভয়ে দুশ্চিন্তায় আমার পেটের ভাত চাউল হয়ে যাবার অবস্থা। আমরা জাবেদ চাচাকে খুঁজে পেলাম না। নিশাদ আপু বললেন শহরে গিয়েছে। আমরা রাঙামাটি কিভাবে কোন পথে যাব সেসব ব্যাপারে খোঁজ নিতে। রাতে খাবার সময় থাকবেন, কাজেই আমাদের অপেক্ষা করতে হবে। আমি আর সুজন তখন ছোক ছোক করে ঘুরে বেড়াতে লাগলাম। অন্যরা বসে বসে 24 খেলছে, আমরা তাদের সাথে খেলতেও পারি না, আবার কিছু না করেও বসে থাকতে পারি না। শেষ পর্যন্ত জাবেদ চাচার সাথে দেখা হলো। আমি বললাম, জাবেদ চাচা, আপনার সাথে আমাদের একটু কথা আছে। জাবেদ চাচা খুব কথা কম বলেন, তারপরেও হাসি হাসি মুখে বললেন, তোমাদের সাথেও আমার কথা বলতে হবে, আমাদের ব্যাপারটা জরুরি। জাবেদ চাচার মুখের হাসিটা আরও বড় হলো। আমারটাও খুবই জরুরি। আগে আমাদেরটা বলি। বলবে? বলো। আমরা যখন বলতে শুরু করছিলাম ঠিক তখন নিশাদ আপু ঘরে ঢুকলেন। খাওয়া দাওয়া, হোটেল বিল এইসব নিয়ে কথা বলতে লাগলেন। তাই আমাদের আর কথা বলা হলো না। জাবেদ চাচা আমাদের দিকে তাকিয়ে বললেন, আমরা ডাইনিং টেবিলে খেতে খেতে কথা বলি। আমরা আর কি বলবো, মাথা নেড়ে রাজি হয়ে এলাম। রাতে ডাইনিং টেবিলে খেতে বসেছি। আজকে চাইনিজ খাবার দেখে জিভে পানি এসে যাবার মতো অবস্থা, কিন্তু আমার আর সুজনের ভেতরে এত অশান্তি যে শান্তি মতো খেতেও পারবো না। খাওয়া দাওয়া যখন প্রায় মাঝামাঝি, তখন নিশাদ আপু আর জাবেদ চাচা এলেন। জাবেদ চাচা জিজ্ঞেস করলেন, তোমাদের খবর কি? সবাই ভালো? আমি আর সুজন চুপ করে রইলাম। অন্যেরা মাথা নেড়ে কেউ বলল ভালো, কেউ বলল খুবই ভালো, কেউ বলল ফাটাফাটি, কেউ বলল সুপার ডুপার। জাবেদ চাচা বললেন, এক এক জায়গায় আমরা 2 রাত করে থাকবো, কাজেই বান্দরবানে এটাই শেষ রাত। কাল দুপুরে আমরা রাঙামাটি রওনা দিব। আমি আর সুজন আবার চুপ করে থাকলাম। অন্যেরা আনন্দের মতো শব্দ করলো। জাবেদ চাচা বললেন, আজকে আমি শহরে গিয়েছিলাম, সেখানে আমার পরিচিত একজনের সাথে দেখা হয়েছে। সে বলেছে এখন বান্দরবন খুবই গরম একটা জায়গা। গরম? মামুন বলল, আমাদের তো সেরকম গরম লাগছে না, এটা অন্যরকম গরম। কী রকম গরম? আর্মসের বিশাল একটা চালান এসেছে এই এলাকায়, পুলিশ মিলিটারি ধরার চেষ্টা করছে। আমি আর সুজন একজন আরেকজনের দিকে তাকালাম। ঋতু বলল, মনে নাই পুলিশ মিলিটারি ব্যারিকেড দিয়ে সব গাড়ি চেক করছে? মামুন জিজ্ঞেস করলো, কী রকম আর্মস? AK-47 গ্রেনেড। গ্রেনেড? হ্যাঁ, গ্রেনেড। সর্বনাশ! ঋতু জানতে চাইল কারা এরকম করে। মানুষটার নাম হচ্ছে কাদের বক্স। অসম্ভব নিষ্ঠুর একটা মানুষ, কোনো মায়া দয়া নাই। তার একটা বড় দল পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে রেখেছে। পাহাড়ে থাকে, কোথায় থাকে কেউ জানে না। আমি আর সুজন একজন আরেকজনের দিকে তাকালাম। সুজন তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজানোর চেষ্টা করে বলল, মায়া নাই দয়া নাই মানে কি করে? খুন, জখম। নিজের দলের মানুষও যদি একটু 19-20 করে তাহলে গুলি করে মেরে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। কি সাংঘাতিক! আখি বলল, কাদের বক্স যদি খুবই সাংঘাতিকই হয়, আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো তার দলের মানুষ না, আমরা তো তার আর্মসের ব্যবসায় ক্ষতিও করছি না। আমি বুঝতে পারলাম আমাদের আসল কথা বলাটার সময় এসেছে। যে মুখ খুলেছি তখন শুনলাম ধূপধাপ শব্দ করে কারা যেন দৌড়ে আসছে। কিছু বোঝার আগেই অনেকগুলো মানুষ ছুটে এলো। তাদের সবার মুখ গামছা দিয়ে বেঁধে রেখেছে যেন চেনা না যায়। সবার হাতে ভয়ঙ্কর এক ধরনের রাইফেল, যেগুলো শুধুমাত্র ইংরেজি সিনেমাতে দেখা যায়। মানুষগুলো ডাইনিং রুমে ঢুকে এখানে সেখানে দাঁড়িয়ে যায়। ডাইনিং রুমে যারা খাচ্ছিল তারা ভয়ে চিৎকার করে ওঠে। তখন রাইফেল হাতে একজন বলল, খবরদার, কোনো শব্দ না। সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। আখি ভয় পাওয়া গলায় বলল, কি হয়েছে? আমার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। কোনো মতে ফিসফিস করে বললাম, মুখ ব্যথা
অনেকগুলো মানুষ, হাতে বন্দুক, ভিতরে এসে ঢুকেছে। এরা কারা জানি না, মনে হয় ডাকাত। সর্বনাশ! মুখ বেঁধে রাখা যে মানুষগুলো ডাইনিং রুমে ঢুকেছে তারা চারদিকে দেখে। তখন একজন চিৎকার করে বলল, সবগুলো এখানে। রিসোর্টের ভিতরে যারা ছুটাছুটি করছিল তারা তখন ডাইনিং রুমের দিকে আসতে থাকে। এরা কার খোঁজ করে এসেছে, কাকে পেয়ে গেছে সেটা কেউ বুঝতে পারেনি। আমি আর সুজন বুঝতে পেরেছি। তাই মানুষগুলো আমাদের টেবিলে এসে যখন হপ করে আমাদের 6জনকে টেনে হিঁচড়ে টেবিল থেকে বের করে নিয়ে আসে, তখন আমরা সবাই অবাক হয়ে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলাম। শুধু আমি আর সুজন অবাক হলাম না, চিৎকারও করলাম না। জাবেদ চাচা লাফ দিয়ে বললেন, কি হচ্ছে এখানে, কি হচ্ছে? পিছনে যে মানুষটা ছিল সে রাইফেলটা তুলে তার পিছন দিকে জাবেদ চাচার বুকে প্রচণ্ড জোরে মেরে বসলো। জাবেদ চাচা প্রচণ্ড যন্ত্রণায় শব্দ করে নিচে পড়ে গেলেন। মানুষটা রাইফেলটা জাবেদ চাচার দিকে তাক করে বলল, আর একটু টু শব্দ করবে তো শেষ করে দেব। জাবেদ চাচা আর কোনো শব্দ করলেন না, মনে হলো তার শব্দ করার ক্ষমতাও নেই। গামছায় মুখ বাঁধা একজন মানুষ তার হাতের রাইফেলটা সবার দিকে দিয়ে বলল, কেউ যদি নড়াচড়া করেছ, চিল্লাচিল্লি করো, তাহলে কিন্তু শেষ। কেউ এতটুকু শব্দ করলো না। তখন 6জন মানুষ আমাদের 6জনকে ধরে টেনে হিঁচড়ে নিতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় আমরা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলাম। লোকগুলো হ্যাঁচকা টান দিয়ে আমাদের সোজা করে নেয়। আমরা এত ভয় পেয়েছি যে চিৎকার করার শক্তি পর্যন্ত নেই। মানুষগুলো আমাদের নিয়ে রিসোর্ট থেকে বের হয়ে আসে। রাস্তায় 2টো চাঁদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের ধাক্কা দিয়ে একটা চাঁদের গাড়িতে তুলে দেয়। আমরা ভালো করে